সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের অধিবেশন শুরু করছি। এই অধিবেশনে সবাইকে সুস্বাগত। আমরা বিগত ক্লাসে সমাবেশ শুরু করেছিলাম এবং তার উপর 4টি বা 5টি সূত্র আমরা দেখেছিলাম এবং ছোটো ছোটো উদাহরণের মাধ্যমে আমরা বিষয়গুলি বুঝেছিলাম। একটি রিভিউ করি আবার। আমরা বিগত ক্লাসে যা দেখেছিলাম তা হলো n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর সমাবেশ NCR সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, অথবা উৎপাদকের মাধ্যমে আমরা পড়েছিলাম n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 আপ টু n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r। তারপরে সম্পূরক সমাবেশ নিয়েছিলাম যে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুর সমাবেশ এবং n মাইনাস r সংখ্যক বস্তুর সমাবেশ পরস্পর সমান, অর্থাৎ n মাইনাস r এবং NCR পরস্পর সমান। আরেকটি সূত্র ছিল n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুর সমাবেশ এবং n সংখ্যক বস্তু থেকে r মাইনাস 1 সংখ্যক বস্তুর সমাবেশের যোগফল n প্লাস 1 সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুর সমাবেশের সমান। এবং সর্বশেষ যেটি নিয়েছিলাম আমরা শর্তাধীন সমাবেশ, অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে সমাবেশ, যেখানে p সংখ্যক বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে আবার সর্বদা বাদ যাবে। তো আজকে আমরা যেটা নিব এটা হচ্ছে শর্তাধীন সমাবেশ। এটা শিকল হলো শর্তাধীন সমাবেশ ব্যাখ্যা ও সূত্র প্রয়োগ করতে পারবে। সবাইকে মিউট করে দেই। আচ্ছা, আমরা যেখানে ছিলাম এটা হলো n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে সমাবেশ, যেখানে এক নম্বর ছিল p সংখ্যক বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে এবং এর উত্তরটি ছিল n মাইনাস p c r মাইনাস e। আরেকটা ছিল p সংখ্যক বস্তু সর্বদা বাদ যাবে, এটা ছিল n মাইনাস p c r। তো প্রথমটাতে r মাইনাস p কেন, যেহেতু অন্তর্ভুক্ত থাকবে p সংখ্যক বস্তু আমি আলাদা করে রেখে এটা আবার নিয়ে নিব, তাহলে বাকি থাকলো আর r মাইনাস p সংখ্যক, এটা নিয়ে আমরা সমাবেশ করব। আর এখানে r হবে, যেহেতু p সংখ্যক বস্তু আমি একেবারে বাদ দিয়ে দিব, শুধু আমার দরকার হবে r সংখ্যক বস্তু। তো তার উপরে আমরা একটা এক্সাম্পল নিই। এক্সাম্পলটা হলো যে 10টি বিভিন্ন বস্তু থেকে 5টি বস্তু নিয়ে বিন্যাস, যেখানে এক নম্বর হলো 2টি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ এই প্রথম সূত্রটির উপর। আর 2 নম্বর হলো 3টি বিশেষ বস্তু সর্বদা বাদ যাবে, অর্থাৎ 2 নম্বর ফর্মুলার উপর। তো ডাকটা পড়লে বোঝা যায় যেহেতু বিন্যাস, তার মানে এটি সাজানোর সাথে জড়িত। তো সাজানোর সাথে যদি জড়িত হয়, কিছু কিছু প্রবলেম আমাদের সামনে আসবে, যেগুলি বিন্যাস আমরা সরাসরি করতে পারবো না। 10টা বস্তুর সবগুলি নিয়ে যদি বিন্যাস করার কথা বলা হতো, তাহলে কিন্তু আমরা বিন্যাস করতে পারতাম। এখানে 10টা বস্তু থেকে নিতে হবে 5টা, আবার এই 5টার মধ্যে আবার
কিছু সংখ্যক বস্তু আমরা সবসময় নিবই এমন আর কি, দুইটা বিশেষ বস্তু আমাকে সবসময় নিতেই হবে, কাজেই সরাসরি আমি বিন্যাস করতে পারবো না। যদি 10টা থেকে 5টা নিয়ে বিন্যাস করার কথা বলা হতো তাহলে 10p5 হতো উত্তর, আবার সবগুলি নিয়ে যদি বিন্যাস করতে বলা হতো ফ্যাক্টোরিয়াল 10 হতো উত্তর, আবার এর মধ্যে যদি এক জাতীয় জিনিস থাকতো ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ভাগ করে করে আগাইতাম। কিন্তু এখানে সরাসরি বিন্যাস করার কোনো ফর্মুলা আমাদের হাতে নাই। 10p5 হবে না, কারণ আমরা তো দুইটা বিশেষ বস্তু রাখবো, যে কোনো 5টা নিয়ে না। তাহলে এটার আনসারটা আমরা সাজাই। আনসার 1, যেহেতু দুইটা বিশেষ বস্তু সবসময় আমাকে রাখতে হবে, তাহলে দুইটা আমরা আগে আলাদা করলাম, 10টা থেকে দুইটা আলাদা করলাম, করে বাকি 3টা আমি আগে বাছাই করব। অর্থাৎ সরাসরি বিন্যাস করা যাবে না, আগে সমাবেশ করতে হবে। সমাবেশ করবার পরে এই সমাবেশের অন্তর্গত 5টা বস্তুকে আমরা সাজাই ফেলবো, ফ্যাক্টোরিয়াল 5 দিয়ে গুণ করে উত্তরটা দেবো আমরা। এখানে সরাসরি বিন্যাস করার স্কোপ নেই। তাহলে আগে সমাবেশ, তাহলে 2টা সরাইলাম, সি আমার লাগবে কিন্তু 5 জন, কিন্তু তার থেকে 2 জন যে সরাই রাখলাম এই 2 জনকে আমি অন্তর্ভুক্ত করে ফেলবো, তাহলে আমার লাগবে আর 3 জন। 10 - 2 সি 5 - 2 এত সংখ্যক বাছাই হবে। তো এই বাছাইয়ে কিন্তু আমি দেখো 3টা বস্তু নিলাম, 8টা থেকে নিলাম 3টা। এই 3 জনের সাথে আবার ওই 2 জনকে যে আলাদা করে রাখছিলাম আমরা, এই 2 জনকে অ্যাড করে ফেলবো, তাহলে আমার হয়ে গেল 5টা বস্তু। তো 5টা বস্তু হইলে 5টা বস্তুকে নিজেদের মধ্যে সাজানো যায় ফ্যাক্টোরিয়াল 5 উপায়। এই কাজটি আমরা কেন বললাম, আমরা কতদিন দেখেছি যে সমাবেশের অন্তর্গত বস্তুর সংখ্যার সাজানো ব্যবস্থা দিয়ে সমাবেশটিকে গুণ করলে সেটি বিন্যাসে কনভার্ট হয়ে যায়। এই জন্য আমরা ফ্যাক্টোরিয়াল 5 দিয়ে গুণ দিলাম, তাহলে উত্তর আসবে 8c3 * ফ্যাক্টোরিয়াল 5, that is 120। তো 8c3 আমরা ক্যালকুলেশন করতে পারি এইভাবে, 8 থেকে নিচের দিকে 3টা সংখ্যা নেব, 8, 7, 6, আর ভাগ করব ফ্যাক্টোরিয়াল r দিয়ে। ফ্যাক্টোরিয়াল r অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে আমরা ভাগ করব ইনটু 120। তাহলে এখানে যা আসবে ফ্যাক্টোরিয়াল 5 দিয়ে গুণ করাটা স্যার একবার ফ্যাক্টোরিয়াল 5 দিয়ে গুণ করব, যেহেতু আমার 5টা বস্তু নিয়ে বিন্যাস করতে হবে, যে 5টা বস্তুকে আমি সাজাবো, 5টা বস্তুকে ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে সাজানো যায়। 5টা বস্তু কেন তোমার কাছে মনে হতে পারে এখানে 3টা বস্তু, আসলে 3টা বস্তু আমি বাছাই করলাম, আর যে 2টা বস্তু আলাদা করে রাখছিলাম এদেরকে 3 এর সাথে যোগ করে ফেললাম, তাহলে আমার মোট 5টা বস্তু হইল। তো 5টা বস্তুকে সাজানো যায় ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে, ঠিক আছে? তাহলে এখন ফ্যাক্টোরিয়াল 3 6 আর এটা 6 ক্যান্সেল হয়ে গেল, 7 8 56 আর 120 গুণ করতে হবে, 56 0 0, 56 দুগুণে 112, হাতে থাকলো 11, 56 একে 56 আর 11 হলো 67, তাহলে 6720টা আমি বিন্যাস পাবো। এখানে সমাবেশ পাবো আমি আসলে 56টা, যে 56টা সমাবেশের প্রত্যেকটা সমাবেশকে সাজানো যাবে তোমার ফ্যাক্টোরিয়াল 5 উপায়, এই জন্য ফ্যাক্টোরিয়াল 5 দিয়ে আমরা গুণ দিলাম, তাহলে 6720টা বিন্যাস আমরা পাবো। তাহলে এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি বিন্যাস করতে পারি না, সমাবেশের সাহায্য নিয়ে তারপর গুণন বিধিতে গিয়ে আমাকে এই কাজটা কমপ্লিট করতে হবে। এবার আসো দ্বিতীয় অংশের উত্তর, যে আমরা 3টা বিশেষ বস্তু সর্বদা বাদ দিব। তো বাদ দেওয়ার ব্যাপারটাতে যদি বিন্যাস করতে যাই তখন কিন্তু আবার আমরা সরাসরি বিন্যাস করতে পারি, আর আমি যেহেতু 3টা বিশেষ বস্তু বাদ দিব, 3টা একেবারে আমি কাট করে ফেললাম, তাহলে আমার হাতে রয়ে গেল 7টা বস্তু। এই 7টা বস্তু থেকে আমি 5টা বস্তু নিয়ে বিন্যাস করতে পারবো। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর আসবে যে আমি 10টা থেকে 3টা বিশেষ বস্তু বাদ দিয়ে দিব, বাদ দিলে থাকবে 7টা থেকে আমি সরাসরি 5টা দিয়ে বিন্যাস করতে পারবো। এখানে দেখো আমার কিন্তু সমাবেশের সাহায্য না নিলেও হবে। তাহলে 7p5, যেহেতু আমার 5 জন দরকার, 3 জন বাদ দিয়ে দিছি, এদেরকে আনার সুযোগ নেই। তাহলে ফ্যাক্টোরিয়াল 7 ডিভাইডেড নিচে আসবে ফ্যাক্টোরিয়াল 2, NPR এর ফর্মুলা যদি আমরা ব্যবহার করি। তো ফ্যাক্টোরিয়াল 7 হলো তোমার, ফ্যাক্টোরিয়াল 6 হচ্ছে 720, তাকে আরো 7 দিয়ে গুণ দিব, 49 50 20, অর্থাৎ 5020টা আসবে, 20 আসবে উপরে, নিচে 2 দিয়ে ভাগ করলে 5020টা 5040 আসবে। 720 গুণন 8, 8 দিয়ে 7 দিয়ে গুণ করলে 49, আর এখানে 7 দিয়ে গুণ 14, তাহলে 25
20 অর্থাৎ 2520টা বিন্যাস আমার আসবে। এই কাজটি কিন্তু আমরা আবার সমাবেশের সাহায্য নিয়েও করতে পারি, বা আমরা যদি বলি যে আমার 10টা বস্তু থেকে 3টা বস্তু আমি সরাই ফেললাম, এদেরকে আর নিব না, নিব এখান থেকে আমি 5 জন নিয়ে সমাবেশ করলাম। এই সমাবেশের প্রত্যেকটা সমাবেশকে ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে সাজানো যায়, তাহলে আমার এটা বিন্যাসে কনভার্ট হবে এই কনসেপশন। তাহলে এখানে আসবে 7c5 × 120। 7c5 এটা 7 থেকে নিচের দিকে 5টা সংখ্যার গুণফল ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 5। তো আমি এটাকে একটু ছোট করে ফেলতে পারি ওই সম্পূরক সমাবেশের সূত্র দিয়ে, অর্থাৎ 7c5 যা হয় 7c2 কিন্তু তাই হয় × 120। তাহলে 7c2 নিলে আমার সুবিধা কি, 7 থেকে নিচের দিকে 2টা সংখ্যা নিব, 7 × 6, আর ভাগ করব ফ্যাক্টোরিয়াল r অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে × 120। তো ওখানে দাঁড়ালো 6 × 7 = 42, 2 দিয়ে ভাগ করলে 21। তাহলে 21 দিয়ে যদি গুণ দিই 21 0 0, 21 দুগুণে 42 এর 2 অর্থাৎ 4, 21 কে 21 এর 4, 25, 25 24। তাহলে আবার এইখানেও 25 20, এইখানেও 25 20, দুইটার উত্তরে কিন্তু সেম দাঁড়ায়। তাহলে বিন্যাস করতে যে সমাবেশের সাহায্য নিয়ে করতে পারি, যখন দেখা যাবে সমাবেশের সাহায্য নেওয়া লাগবে না, আমি সরাসরি বিন্যাস করে ফেলতে পারি। এইভাবে আমরা এই যে শর্তাধীন সমাবেশের সূত্রটা আসলে প্রয়োগ করতে আমরা পারি। আচ্ছা, এরপরে আর একটা প্রবলেম নেই। ধরো আমার সমতলে 3টা বিন্দু রয়েছে যেগুলি এক সরল রেখায় না, এমন ভাবে আছে বিন্দু 3টা এরা এক সরল রেখায় অবস্থিত না, ভিন্ন সরল রেখায়। এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু। তাহলে 3টা বিন্দুই কিন্তু এক লাইনে নাই। এ বি, 2টা বিন্দু সবসময় এক লাইনের মধ্যে আছে। এ বি এক লাইনের মধ্যে আছে, বি সি এক লাইনের মধ্যে আছে, সি এক লাইনের মধ্যে আছে। আর বাকি বিন্দুগুলি প্রত্যেকটা বিন্দুই অন্যভাবে অবস্থিত, যাতে 3টা বিন্দু এক লাইনের পরে না যায়। তাহলে এখন আমি যদি এখান থেকে 2টা বিন্দুর সমন্বয়ে রেখা বের করতে চাই, রেখার জন্য লাগে আমার 2টা বিন্দু। তাহলে 3টা বিন্দু থেকে 2টা বিন্দু আমরা যদি সমাবেশ করি বা চুজ করি, তাহলে আমার রেখা উৎপন্ন হয়। 3টা থেকে 2টা যত উপায়ে বাছাই করা যাবে, এটি হবে তার রেখার সংখ্যা। অর্থাৎ আমি এ এবং বি যদি চুজ করি, এদের কানেকশনে কিন্তু আমি একটা রেখাই পাবো। এ এর সাথে বি কানেক্ট করলে হবে এ বি, আবার বি এর সাথে এ যদি কানেক্ট করি তাতেও কিন্তু এ বি রেখাই আসে। তাহলে বিষয়টা আসলে সমাবেশের সাথে সম্পৃক্ত, যে বিন্যাসের সাথে না। তাহলে আমরা 3টা বিন্দু থেকে 2টা বিন্দু বাছাই করতে পারি 3c2 উপায়ে। তো 3c2 বলতে আসলে 3c1, 3c1 তার মানে উত্তরটা আসবে 3। তাহলে দেখো আমি সমতলে যে 3টা বিন্দু রয়েছে যারা একই লাইনে না, তাদেরকে দিয়ে 3টা রেখা আমরা তৈরি করতে পারি। তাহলে একটা রেখা এ বি, একটা বি সি, একটা সি, তাহলে এটা মিলে। আবার সেম কনসেপ্টটা যদি আমরা 4টা বিন্দুর ক্ষেত্রে নেই, সমতলে 4টা বিন্দু আছে এমন ভাবে যাদের 3টা বিন্দু এক লাইনে না, এমন অবস্থায়। তাহলে 4টা বিন্দুর থেকে আমি কতগুলি রেখা বানাইতে পারি, 4টা বিন্দুর সমন্বয়ে আমরা কতগুলি রেখা তৈরি করতে পারি। তো একটা রেখা তৈরি করার জন্য লাগে আমার 2টা পয়েন্ট। তাহলে আমার আছে 4টা পয়েন্ট, 2টা পয়েন্ট আমি বাছাই করবো। তাহলে 4টা থেকে 2টা বাছাই করে 4c2 উপায়। 4c2 বলতে 4 × 3 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2। তার মানে আমার আসবে মোট 6টা রেখা। দেখি আমরা প্র্যাকটিক্যালি 6টা রেখা কিভাবে আসে। এ বি কানেকশন দিলাম, বি সি কানেকশন দিলাম, সি ডি কানেকশন দিলাম, বি এ কানেকশন দিলাম, 4টা রেখা, বি ডি কানেকশন দিলাম, সি এ কানেকশন দিলাম। এই মোট 6টা রেখা আসে। এই 6টা রেখার মধ্যে 4টা রেখা কিন্তু হচ্ছে আমাদের চতুর্ভুজের বাহু, আর বাকি 2টা হচ্ছে কর্ণ। তাহলে সমতলে কিছু সংখ্যক বিন্দু দিয়ে যদি বলা হয় এদের সংযোগের ফলে যে সমতল ক্ষেত্র তৈরি হবে তার কর্ণ কয়টা, তাহলে আমার প্রসিডিউরটা হবে আমি আগে বের করে ফেলবো কতগুলি রেখা আছে। যতগুলি রেখা আছে ওই রেখা থেকে আমি বাহুর সংখ্যা বিয়োগ করে ফেলবো। এটা যত বাহু বিশিষ্ট বহুভুজ হোক ততটা বাহু আমরা বিয়োগ করে ফেলবো। যেহেতু আমার
চারটা বিন্দু দিয়ে আমি বহুভুজটা বানাইলাম, এটা হচ্ছে চতুর্ভুজ, তার মানে তার চারটা বাহু আছে। তাহলে 6 থেকে বাহুর সংখ্যা যদি আমি বাদ দিই, অর্থাৎ চারটা বাহু বাদ দিই, বাকি বাহুগুলি হয়ে গেল কর্ণ। তাহলে এখানে কর্ণের পরিমাণ হলো তোমার, কর্ণ হইল মোট বাহু বা মোট রেখা, সরি মোট বাহু না মোট রেখা, মোট রেখা মাইনাস বাহু। তাহলে মোট রেখা পাচ্ছি আমি 6টা, আর তার মধ্যে চতুর্ভুজ ক্ষেত্রে যদি 4টা বাহু, তাহলে আমার হয়ে গেল 2টা কর্ণ। এইভাবে সমতলে কিছু সংখ্যক বিন্দু যদি আমাকে দিয়ে দেওয়া হয় এবং বলা হয় এখানে কতগুলি রেখা আছে, আমি বের করে দেখাইতে পারবো। যদি বলা হয় এই বহুভুজটার কতগুলি কর্ণ আছে, তা আমরা দেখাতে পারবো। পঞ্চভুজের ক্ষেত্রে, ষড়ভুজের ক্ষেত্রে, যে কোনো বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য, আমরা চাইলে এটা করতে পারি। তো ধরো আরেকটা আমরা নিলাম, যেখানে 4টা বিন্দু আছে এমন ভাবে এ, বি, সি এবং ডি। এইবার এই 4টা বিন্দুর মধ্যে 3টা বিন্দুর বৈশিষ্ট্য এমন যারা একই রেখায় অবস্থিত, 3টা বিন্দু আছে এক লাইনে আর একটা আছে ডিফারেন্ট লাইনে। তাহলে এইখানে আমরা কতগুলি রেখা পাবো। তো এর জন্য কিন্তু আবার দেখা যাবে আগের সূত্র যদি আমরা ফলো করি, এটা সঠিক ফলাফল দিবে না। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আগে 4টা বিন্দু ছিল, এখনো 4টা বিন্দু আছে, 1 2 3 4। তাহলে আমি যদি এখান থেকে রেখার সংখ্যা বের করতে চাই, রেখা আসবে তোমার 4c2 সংখ্যক। তাহলে 4c2 এর ফলাফল তো আমরা আগে দেখছি 6 আসে। তো তুমি এখানে দেখো 6টা রেখা পাইবা না। 6টা রেখা পাইবা না কেন? একটা রেখা হলো AB, একটা AC, একটা AD, আর একটা হলো BD। এখন তুমি BC বললে যা বোঝায়, CD বললে তাই বোঝায়, BD বললেও তাই বোঝায়। অর্থাৎ BC, CD এবং BD 3টা রেখাই আসলে একটা রেখা। তাহলে এখানে গ্রামারটা কিভাবে কাজ করবে দেখো। আমরা বলবো যেহেতু 3টি বিন্দু একই রেখায় অবস্থিত, তাদের দিয়ে আসলে অনেকগুলি রেখা হয় না, একটা রেখা হয়। তো তাদের দিয়ে যে রেখাগুলি হয়, রেখাগুলি হচ্ছে 3c2 সংখ্যক। এই 3c2 সংখ্যক রেখা এখানে আমরা কিন্তু অতিরিক্ত নিয়ে এসেছি। যেহেতু আমি 4টা থেকে 2টা চুজ করে আসছি, তাহলে 4টা থেকে 2টা চুজ করার মধ্যেই আমার 3c2 সংখ্যক রেখা কিন্তু ইনক্লুড হয়ে গেল, যে রেখাগুলি আমাকে আসলে বাদ দিতে হবে। দিলাম বাদ 3c2 সংখ্যক রেখা। কিন্তু এই বাদ দেওয়াতে আবার এই 3টা সমন্বয়ে যে রেখাগুলি তৈরি হয়, সবগুলি রেখা আমি বাদ দিয়ে দিচ্ছি। গ্রামাটিক্যালি তৈরি হয় 3c2 সংখ্যক, আমি বাদ দিয়ে দিলাম। কিন্তু বিসিডি তো একটা রেখা, একটা রেখা যেহেতু আমাকে +1 করে বিষয়টাকে ব্যালেন্স করতে হবে। অর্থাৎ সমতলে 4টা বিন্দুর মধ্যে 3টা বিন্দু যেহেতু একই লাইনে অবস্থিত, তাহলে আমরা বলবো এখানে সমাবেশের সূত্র মোতাবেক রেখার সংখ্যা আছে 4c2 সংখ্যক। কিন্তু 3টি বিন্দু একই সরল রেখায় অবস্থিত হয় 3c2 সংখ্যক রেখা আমার এখানে অতিরিক্ত আসবে, যা আমরা বিয়োগ করলাম। আবার বিয়োগ করাতে যেহেতু বিসিডি দিয়ে গঠিত সবগুলি রেখা বাদ পড়ে গেল, সুতরাং একটি রেখা আমি এখানে পাবো, অতএব আরেকটা রেখা আমি যোগ করলাম। তাহলে উত্তরটা আসবে 6, 3c2 হচ্ছে 3 + 1, 6 1 7, 7 থেকে 3 গেলে 4টা রেখা পাবো। AB, AC, AD আর BCD বা BC বা CD বা BD যাই আমরা বলি, একটা রেখা এখানে আছে। তাহলে এখানে মোট আমরা পাবো 4টা রেখা। এর মধ্যে কিন্তু আমার কোনো কর্ণ নাই। কর্ণ হইল কর্নার পয়েন্টগুলি যোগ করলে পরে সমতল ক্ষেত্রের ভিতরে মানে আড়াআড়ি যোগ করলে যা হয় তাকে আমরা কর্ণ বলি। এখানে এটা কিন্তু কর্ণ, এটার নাম হচ্ছে মধ্যমা। তাহলে এই প্রবলেমটা আমরা বুঝলাম কিনা, বুঝা গেল? মানে এই 3c2 যে বিয়োগ করছে এটা বুঝছো তো? আমরা বলবো 3টা থেকে 2টা বাছাই করলে যে রেখা আসে, এই রেখাটা আমরা আসলে এখানে অতিরিক্ত নিয়েছি, বাদ দিয়ে দিলাম। সবগুলি যেহেতু বাদ পড়ে গেল, একটা যোগ করে আবার আমরা একটা রেখা নিয়ে নিলাম। ঠিক আছে? কখন থাকবে আর কখন থাকবে না? কোনটা? কখন থাকবে আর কখন থাকবে না? কোনটা? কর্ণ। কর্ণ তো থাকবে। আমি যে যে বহুভুজ ক্ষেত্রে যে কর্নার পয়েন্টগুলি আছে, কর্নার পয়েন্টগুলি যদি আমি আড়াআড়ি যোগ করি, যেমন এখানে আড়াআড়ি যোগ করছি, এখানে আড়াআড়ি যোগ করছি, এদেরকে বলা হয় কর্ণ। শীর্ষবিন্দু আড়াআড়ি যদি যোগ করি, এটা কিন্তু শীর্ষবিন্দু না। শীর্ষবিন্দু হচ্ছে এখানে A, B এবং D। শীর্ষবিন্দু আড়াআড়ি যোগ করলে কর্ণ তৈরি হয়, আর যদি সরাসরি যোগ করি এগুলি হয় ওই বহুভুজের বাহু। ঠিক আছে?
আমরা সমাবেশের কিছু ক্যালকুলেশন দেখি। ধরো NP0 বলতে বোঝায়, সরি এটা বিন্যাসের সমাবেশের ক্ষেত্রে আমরা নিব। NP0 বোঝায় n সংখ্যক বস্তু থেকে কোনো বস্তু না নিয়ে বিন্যাস। কোনো বস্তু না নিয়ে যদি বিন্যাস বোঝায় সেটি আবার কিরকম হতে পারে। ধরো আমরা একটা এক্সাম্পল বললাম, তোমাকে একটা ফ্রেম দেওয়া হলো, ছবির ফ্রেম। এই ছবির ফ্রেমে বলা হলো 3 জন ব্যক্তির ছবি থেকে কোনো ব্যক্তির ছবি না নিয়ে তুমি ফ্রেমটা কত উপায়ে সাজাইতে পারো। তাহলে এখানে ফ্রেমটা আসলে ব্ল্যাঙ্ক থাকবে, কোনো ব্যক্তির ছবি আমি নিব না। এই যে ব্ল্যাঙ্ক থাকার উপায়টা হচ্ছে একটা উপায়ই এই ফ্রেমটা ব্ল্যাঙ্ক থাকতে পারে। তাহলে কোনো বস্তু না নিয়েও বিন্যাস করা যায়, কোনো বস্তু না নিয়েও সমাবেশ করা সম্ভব। এখন উত্তরটা দেখি, ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টরিয়াল n মাইনাস 0। তাহলে এই দুইটা সমান হবে 1 আসবে। যে বললাম না নিয়ে যদি বিন্যাস করি এটা ফাঁকা থাকবে, একটা উপায়। ঠিক একইভাবে যদি আমি সমাবেশে যাই NC0, তাহলে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 0 ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস 0। তাহলে এখানে দেখো দুই জায়গায় সমান আছে, ফ্যাক্টরিয়াল 0 আবার 1 প্রমাণ পাচ্ছি, কিন্তু ফ্যাক্টরিয়াল 0 যে 1 হয়। তাহলে n সংখ্যক বস্তু থেকে কোনো জিনিস না নিয়ে বিন্যাসও একটা হয়, আবার কোনো জিনিস না নিয়ে সমাবেশও একটাই হয়। এখন যদি আমরা একটা নিয়ে বিন্যাস করি NP1, তাহলে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টরিয়াল n মাইনাস 1। আমি যদি এখান থেকে n বের করে দেই, ফ্যাক্টরিয়াল ভিতরে 1 কমে ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 থাকবে, যা তার সাথে ইরিজ হয়ে যাবে, ফলাফল থাকবে n। তাহলে n সংখ্যক বস্তু থেকে একটা বস্তু নিয়ে যদি আমরা বিন্যাস করি n সংখ্যক বিন্যাস পাওয়া যাবে। যেমন দুইটা বস্তু থেকে যদি আমি একটা নিয়ে বিন্যাস করি, ধরো AB থেকে একটা নিয়ে বিন্যাস করলাম, একটা বিন্যাস আসবে A আর একটা বিন্যাস আসবে B, আমরা দুইটা বিন্যাস পাবো আর কি। তাহলে যতটা বস্তু ততটা বিন্যাস। NC1 একটা বস্তু নিয়ে সমাবেশ, তা আবারও সেই AB থেকে যদি একটা নিয়ে আমি সমাবেশ করি, একটা সমাবেশ আসবে A আর একটা সমাবেশ আসবে B, অর্থাৎ আমার দুইটা সমাবেশই আসবে। তাহলে এটা দেখো A নিয়ে আসে উত্তর, ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল n মাইনাস 1। এই দুইটা ক্যালকুলেশন কিন্তু সেম, যেহেতু ফ্যাক্টরিয়াল 1 এর মান 1, এখানে n আসবে। তাহলে n সংখ্যক বস্তু থেকে কোনো বস্তু না নিয়ে বিন্যাস সমাবেশ সমান, এবং এটি হচ্ছে 1। n সংখ্যক বস্তু থেকে একটি বস্তু নিয়ে বিন্যাস এবং সমাবেশ সমান, এটি হচ্ছে n। এরপরে দেখো আমরা n সংখ্যক বস্তু থেকে যদি আমরা সবগুলি নিয়ে বিন্যাস করি, ধরো AB, এই দুইটা বস্তু থেকে দুইটা নিয়ে যদি আমরা বিন্যাস করি, যেহেতু দুইটা বিভিন্ন বা ভিন্ন, তাহলে ফ্যাক্টরিয়াল 2 আসবে উত্তর। তাহলে এখানে যেহেতু n সংখ্যক বস্তু, ফ্যাক্টরিয়াল n আসবে উত্তর, এবং যার প্রমাণ কিন্তু আমরা আগেও দেখছি, ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টরিয়াল n মাইনাস n, উত্তরটা আসবে ফ্যাক্টরিয়াল n। যদি আমরা সমাবেশে যাই NCN, তাহলে দেখো AB দুইটা বস্তু থেকে সবগুলি নিয়ে সমাবেশ, তো একটা সমাবেশ আসবে, শুধু AB হবে সমাবেশটা। দুইটা বস্তু আছে, দুইটাই নিব আমরা, নেওয়ার উপায় হচ্ছে 1। তাহলে এখানে দেখো এখানে উত্তরটা 1 আসবে। ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টরিয়াল n ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস n, এটা ফ্যাক্টরিয়াল 0 সমান 1, এই দুইটা ক্যান্সেল হবে, ফলাফল হবে 1। তাহলে এই জায়গাটা দেখো ব্যতিক্রম, n সংখ্যক বস্তু থেকে সবগুলি নিয়ে যদি বিন্যাস করা হয় উত্তরটা আসে ফ্যাক্টরিয়াল n, আর যদি সমাবেশ করা হয় উত্তরটা আসে তোমার 1। কি বুঝছি সবাই? এই ক্যালকুলেশনগুলি আমাদের লাগবে কিন্তু, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন ছোট্ট একটা অঙ্ক লেখো, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের পরিমাণ কয়টি? আর লেখা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বোঝা যায় না? লেখা বোঝা যাচ্ছে না। স্যার বোঝা যায়। তোমার এটা একটু না হয় যদি মোবাইল দিয়ে কাজ করে থাকো, একটু পোর্ট্রেট করে ধরো, ভার্টিক্যাল না ধরে হরিজন্টালি ধরো, ধরে একটু বড় দেখা যাবে। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের পরিমাণ কয়টি? তাহলে আমার বহুভুজটা দেওয়া আছে n সংখ্যক বাহু বিশিষ্ট, তো বহুভুজ যদি তোমার
তিনটা বাহু বিশিষ্ট হয় তাহলে তার তিনটা শীর্ষবিন্দু থাকবে, ত্রিভুজের ক্ষেত্রে তিনটা। বহুভুজটা যদি চতুর্ভুজ হয় তাহলে তার চারটা শীর্ষবিন্দু থাকবে, চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটা। তাহলে আমরা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ যেহেতু এখানে পাইলাম, তার কর্ণের পরিমাণ জানতে চাই, তাহলে আমরা আগে বের করবো মোট রেখা কতগুলি আসে, তার থেকে তার বাহুর সংখ্যা আমরা বাদ দিয়ে দিব। যেমন চতুর্ভুজের ক্ষেত্রে আমরা দেখছিলাম 6টা রেখা আসে আর বাহু 4টা বাদ দিলাম, 2টা কর্ণ পাওয়া যায়। তাহলে এখানে কর্ণের পরিমাণ হবে NC2, এতগুলি পাবো আমরা রেখা মাইনাস বাহুর সংখ্যা। তাহলে NC2 হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল, আমরা উৎপাদক সিস্টেমে লিখলাম, মাইনাস বাহু হচ্ছে বহুভুজের n সংখ্যক। যেহেতু n বাহু বিশিষ্ট বহুভুজ, তার বাহু সংখ্যা n। যদি পঞ্চভুজিত আমরা 5 বিয়োগ দিতাম, ষড়ভুজিত 6 বিয়োগ দিতাম। তাহলে এখানে ক্যালকুলেশন করা যায়, দুইটা থেকে n কমন নেওয়া যায়, n মাইনাস 1/2 মাইনাস 1। তাহলে এখানে আসবে হাফ, আসবে সাথে থাকবে n, আর এখানে যাবে n মাইনাস 3। এতগুলি কর্ণের সংখ্যা আমরা পাবো। তো তুমি চাইলে এটা দেখো চতুর্ভুজের ক্ষেত্রে প্রয়োগ করে দেখতে পারো, ত্রিভুজের ক্ষেত্রে প্রয়োগ করে দেখতে পারো। ত্রিভুজের ক্ষেত্রে যদি প্রয়োগ করো তাহলে এর জায়গায় বসবে 3, তো 3 বসলে 3 মাইনাস 3 0, তাহলে কর্ণ নাই আসলে ত্রিভুজের। চতুর্ভুজের ক্ষেত্রে আসো 4 বসাও, 4 মাইনাস 3 1, এখানে 4, 2 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ চতুর্ভুজের কর্ণের সংখ্যা 2টা। এইভাবে আমরা কিন্তু বের করতে পারি। হ্যাঁ বলো স্যার, ওই যে এখানে ওই যে NC2 এর জায়গায় উপরে n × n-1 কি করে হলো? আমরা এটা ইয়ে দিয়ে করলাম, উৎপাদক দিয়ে করলাম, n × n-1 × n-2 আপ টু n-r+1 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল r, এটা দিয়ে করলাম। আচ্ছা, বুঝছি স্যার। এটা দিয়ে আবার ছোট্ট একটা এক্সাম্পল দেখো। বলা হলো যে একটা বিন্দু এখানে আর তিনটা বিন্দু একই লাইনে, এ বি সি ডি, আগেরটা আমরা নিয়ে আসলাম। আমাদের এখানে কতগুলি ত্রিভুজ আছে, অর্থাৎ সমতলে 4টি বিন্দু এমন যাদের 3টি বিন্দু একই সরলরেখা, তাহলে কতগুলি ত্রিভুজ আসবে। তাহলে এখানে ত্রিভুজের পরিমাণ যখন বের করতে যাব, ত্রিভুজ সংখ্যা সমান, তাহলে ত্রিভুজ তৈরি করা যায় 3টা বিন্দুকে যদি আমরা বাছাই করি। তাহলে আমার আছে 3টা বিন্দু, নিলাম আমি 3টা বিন্দু, তাহলে এতগুলা ত্রিভুজ হয়ে গেল। কিন্তু এখানে বি সি এবং ডি 3টা বিন্দু যেহেতু একই রেখায়, এদের দিয়ে কোনো ত্রিভুজ বানানো যাবে না আসলে। তাহলে আমার এই 3C আছে, সরি এখানে 4C3 এতগুলো আমার ত্রিভুজ আসার কথা। কিন্তু বিসিডি একই লাইনে অবস্থিত হয়, এদেরকে যে আমি বাছাই করলাম, এই বাছাই কিন্তু কোনো ত্রিভুজ তৈরি হবে না। তাহলে এটা আমার বি করে ফেলতে হবে, -3C3, অর্থাৎ এই 3টা বিন্দুর সমন্বয়ে 3টা থেকে 3টা নিয়ে যতগুলা ত্রিভুজ আসে, এই ত্রিভুজগুলো আমরা এখানে অতিরিক্ত নিয়ে নিয়েছি, বাদ দিয়ে দিলাম। এইবার সরল রেখা বের করার সময় কিন্তু 1 যোগ করছিলাম, কারণ এদের দিয়ে একটা রেখা বানানো যায়, কিন্তু এদের দিয়ে কোনো ত্রিভুজ বানানো যায় না। ত্রিভুজ যেহেতু বানানো যায় না, +1 এর বিষয়টা কিন্তু আর আসবে না, +1 এর বিষয়টা এখানে অ্যাবসেন্ট থাকবে। তাহলে 4C3 আর 4C1 কিন্তু সমান, তাহলে তার উত্তর 4, -3C3 হলো 1, তার মানে আমার হচ্ছে 3টা ত্রিভুজ। 3টা ত্রিভুজ কি হবে দেখো, একটা তো দেওয়া আছে আমার এখানে, আর 2টা ত্রিভুজ আসবে, একটা ABC আর একটা ACD, এই 4টা ত্রিভুজ আসবে। যদি 3টা বিন্দু দিয়ে কাজটা করতাম তাহলে 3C3 দ্যাট ইজ একটা ত্রিভুজ আসতো। তো এইভাবে ত্রিভুজের সংখ্যা বের করা যায়। আর এই জায়গাটা আমরা বুঝছি কিনা সবাই, যে +1 কেন যোগ হইল না? সরল রেখার ক্ষেত্রে যোগ করছিলাম আমরা, কিন্তু এখন যোগ করি নাই। কেন করি নাই? যোগ করি নাই কারণ 3টা বিন্দু দিয়ে আগে তো স্যার পুরো বিসিডি রেখাই বাদ দিছে। হ্যাঁ, আমার বিসিডি দিয়ে রেখা তৈরি হয়, কিন্তু ত্রিভুজ তৈরি হয় না, যার জন্য আর 1 যোগ হয় নাই। তাহলে ত্রিভুজও বানাইতে পারবো আমরা, যে কোনো বাহু বিশিষ্ট বহুভুজ এর উপর কাজ করতে পারবো। এরপরে একটা এক্সাম্পল দেখো, 5জন বিজ্ঞান এবং 3জন কলা বিভাগের ছাত্র হতে
চারজনের একটি কমিটি কত উপায়ে গঠন করা যায়, যেখানে 1 নম্বর প্রশ্ন হলো অন্তত একজন বিজ্ঞানের ছাত্র থাকবে। অর্থাৎ আমি 5 জন বিজ্ঞান, 3 জন কলা বিভাগের স্টুডেন্ট থেকে 4 জনের নিয়ে একটা কমিটি বানাবো, যে কমিটিগুলিতে কমপক্ষে একজন বিজ্ঞানের ছাত্র রাখতে হবে। কত উপায়ে কাজটা করা যায়। আবার 2 নম্বর হলো অন্তত একজন বিজ্ঞান ও একজন কলা থাকবে। অর্থাৎ আমি এমনভাবে কমিটি বানাবো 4 জনের, এখানে কমপক্ষে একজন বিজ্ঞানেরও ছাত্র থাকবে, আবার কমপক্ষে একজন কলা বিভাগেরও ছাত্র থাকবে। তাহলে এটা কিন্তু দেখো বিন্যাস না, এটা সমাবেশের বিষয়। কমিটি গঠন করা, দল গঠন করা, বাছাই করা সবই কিন্তু সমাবেশের অন্তর্গত। বিন্যাস হলো যদি সাজানোর ব্যাপার। তো যেহেতু এটা সমাবেশের, এখন আমরা 2 জায়গা থেকে চুজ করব। বিজ্ঞানের ছাত্র থেকে চুজ করব, কলার ছাত্র থেকে চুজ করব। যেহেতু 2 জায়গা থেকে চুজ করব, এটা মানে এত সহজে করা যাবে না। তোমাকে সিলেকশনে যেতে হবে যে এতজন বিজ্ঞান, এতজন কলা, এতজন কলা, এতজন বিজ্ঞান, বিভিন্ন উপায় তোমাকে নির্ধারণ করতে হবে। তাহলে এটা আমরা সলিউশনটা এইভাবে নিব। আমরা 2টা কলাম নেই, বিজ্ঞানের একটা কলাম নিলাম, কলায়ের একটা কলাম নিলাম, আর এখানে বললাম কমিটির সংখ্যা বা বাছাই সংখ্যা বা সমাবেশ সংখ্যা। 3টা কলাম করে রাখলাম। বিজ্ঞান আছে, কলা আছে 3 জন, বিজ্ঞান আছে 5 জন, আমাকে নিতে হবে 4 জন। একটা উপায় আমি অবলম্বন করি। উপায় 1, আমি নিলাম একজন বিজ্ঞান। যেহেতু অন্তত একজন বিজ্ঞান আমাকে নিতে হবে 4 জনের মধ্যে, তাহলে আমাকে একজন যেহেতু নিতে হবে, একজন নিলাম, কলা নিলাম 3 জন। তাহলে আমার এই বাছাইয়ে দেখো একজন বিজ্ঞানের ছাত্র আছে আর 3 জন কলা বিভাগের ছাত্র আছে, মোট ছাত্র আছে 4 জন। তো 4 জনকে আমি এখন যে চুজ করব, মোট কত উপায়ে, এটা হলো 5 জন থেকে একজন চুজ করা গুণন 3 জন থেকে একজন চুজ করা, অর্থাৎ গণনার গুণন বিধিতে চলে যাব। তাহলে 5 জন থেকে একজন বাছাই করা যায় 5C1 উপায়, ইনটু 3 জন থেকে 3 জনকে বাছাই করা যায় 3C3 উপায়, দ্যাট ইজ এটা আসবে 1। তাহলে উত্তরটা আসবে 5C1 হলো 5 ইনটু 3C3 হলো 1, দ্যাট ইজ 5টা কমিটি আমরা এইভাবে বানাতে পারবো। আরো উপায় রয়ে গেল আমাদের। দেখো উপায় 2, আমি এখন বিজ্ঞান বাড়াবো। অন্তত একজন বিজ্ঞান, যেহেতু একজনের কম নিলাম না, আর কলা এখন কমাইলাম, 4 জন হইল। 2 জন বিজ্ঞান, 2 জন কলা। এখন 5 জন থেকে বাছাই করলাম 2 জন বিজ্ঞান, গুণন 3 জন থেকে বাছাই করলাম 2 জন, 3C2। 5C2 আমরা যদি ক্যালকুলেশন করি, 5 × 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2, দ্যাট ইজ আসবে 5 × 4 = 20, 2 দিয়ে ভাগ করলে 10, গুণন 3C2। 3C2 বলতে 3C1 এর সমান। তো 3C1 আমরা একটু আগে দেখছি, NC1 সমান n হয় 3 সমান 30। উপায় 3, এখানে 3 জন নিলাম, এখানে নিলাম 1 জন। তাহলে 5C3 × 3C1 সিমিলার উত্তর আসবে। এখানে যা ছিল 5C2 আর 5C3 সমান, সম্পূরক সমাবেশ। 3C2 আর 3C1 সমান, সম্পূরক সমাবেশ। 3 সমান 30। উপায় 4, আমি বিজ্ঞান নিলাম 4 জন আর কলা নিলাম না। যেহেতু অন্তত একজন বিজ্ঞান রাখতে হবে, কলা না নিয়েও আমি যদি পারি এই কাজটা করা যাবে। বিজ্ঞান আমি নিব না, কলা নিব না। তাহলে 5C4 × 3C0। একটু আগে আমরা দেখছি যে 3C0 হবে আসলে কত, 1। কোনো জিনিস না নিয়ে বাসায় 1 হয়, সরাসরি এখানে আমি 1 লিখতে পারি। 5C4 আর 5C1 কিন্তু সেম, তাহলে এখানে ফলাফলটা হচ্ছে 5 × 1, দ্যাট ইজ 5। অতএব মোট কমিটি আসবে, মোট কমিটি সংখ্যা সমান আসবে 5 + 30 + 30 + 5, দ্যাট ইজ 70টা কমিটি বানানো যাবে। তাহলে 5 জন বিজ্ঞান, 3 জন কলা বিভাগের ছাত্র থেকে 4 জনের কমিটি যদি আমরা এইভাবে বানাই, যেখানে সব কমিটিতেই অন্তত একজন বিজ্ঞান অন্তর্ভুক্ত থাকবে, তাহলে 70 ভাবে আমি কমিটি বানাতে পারবো। এবার আসো দ্বিতীয় সেকশনের উত্তর।
বলা ছিল যে অন্তত একজন বিজ্ঞান ও একজন কলা থাকবে, তো কমপক্ষে একজন বিজ্ঞানও থাকতে হবে, কমপক্ষে একজন কলাও থাকতে হবে। তাহলে আমি এই উপায়টা বাদ দিয়ে দিলেই পারি, কারণ এখানে বিজ্ঞান আছে কিন্তু কলা নাই, আর বাকি সবগুলোতে দেখো অন্তত একজন বিজ্ঞান আছে, অন্তত একজন কলাও আছে। এটা আমরা ডিসকাস করব। এখন আরেকটা প্রবলেম আমরা নেই, DEGR ডাক্তার তোমরা একটু লিখে ফেলো। ডিগ্রি শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে কতগুলি শব্দ তৈরি করা যায়? ডিগ্রি শব্দটির বর্ণগুলি থেকে 4টি নিয়ে কতগুলি শব্দ তৈরি করা যায়? তাহলে এখানেও সেম কথা প্রযোজ্য, যে আমি 4টা বর্ণ নিয়ে সরাসরি শব্দ তৈরি করতে পারবো না। শব্দ তৈরি করা যেহেতু বিষয়টা বিন্যাসের সাথে সম্পৃক্ত, তাহলে আমাকে সমাবেশের সাহায্য দিতে হবে। যদি সবগুলি নিয়ে বলা হইতো তাহলে কিন্তু আমি বিন্যাস করে ফেলতে পারতাম। যেহেতু 4টা নিতে বলা হয়েছে, আবার 4টার মধ্যে তোমার একই ধরনের বর্ণ আছে, কাজে কাজটা সরাসরি বিন্যাস করা যাবে না, আমাকে সমাবেশের হেল্প নিতে হবে। যদি এই 6টা ভিন্ন হইতো তাহলে 4টা নিয়ে শব্দ তৈরি করা যায়, এটা কিন্তু আমরা সরাসরি বিন্যাস করতে পারতাম। আমি একটু আনমিউট করি, মিউট করি সবাইকে। আচ্ছা, তাহলে এখন এই কাজটা করতে গিয়ে তোমাকে আগে সমাবেশ করতে হবে, তারপরে বিন্যাস। এইবারও একই কথা প্রযোজ্য, আমরা কয়েকটা উপায় এখানে ফলো করব। কোন উপায়ে আমার একটা ই থাকবে, কোন উপায়ে আমার 2টা ই থাকবে, কোন উপায়ে আমার 3টা ই থাকবে, কোন উপায়ে তো কোনো ই থাকবে না যদি সম্ভব হয় আর কি। তাহলে কোনো ই থাকবে না এমন কোন উপায় আমি নিতে পারবো না। কোনো ই যদি আমি না নিতে চাই, দেখো 3টা ই বাদ পড়ে যাবে, বাকি থাকবে আর 3টা বর্ণ, কিন্তু আমাকে 4টা বর্ণ নিয়ে শব্দ তৈরি করতে হবে। কাজেই কোনো ইকে না নিয়ে কাজটা করা যাবে না। তাহলে আমরা এইভাবে বলবো যে ডিগ্রি শব্দটির বর্ণগুলি থেকে 4টি বর্ণ নিয়ে নিম্নোক্ত উপায়ে শব্দ গঠন করা যায়, এবং এটি সমাবেশের মাধ্যমে আমরা করবো। হেডলাইনটা তুমি তোমার মতো করে দিয়ে দিও। তাহলে আমি উপায় 1 বললাম, উপায় 1। উপায় 1 করলাম কি, আমরা আগের মতো করে কলম করে কাজটা করতে পারবো না, একটু সমস্যা হয়ে যাবে কলম করে করতে গেলে। উপায় 1 করবো কি, আমি সবগুলি বর্ণ নিব ভিন্ন ভিন্ন, সব বর্ণ ভিন্ন, সব বর্ণ ভিন্ন। তাহলে আমরা দেখি যে সব বর্ণ যদি ভিন্ন হয়, ভিন্ন বর্ণ কয়টা আছে? ডি, জি, আর এবং ই। ডি, জি, আর এবং ই। এখন এই যে ই আছে 3টা, এখান থেকে যে কোনো একটা ই যদি তুমি বাছাই করো, একটা উপায় বাছাই করা যাবে। আবার যে কোনো সংখ্যক ইও যদি তুমি বাছাই করো, একটা উপায় বাছাই করা যাবে। অর্থাৎ এখান থেকে একটা ই নেওয়া যায় এক উপায়ে, 2টা ই নেওয়া যায় তাও এক উপায়, 3টা ই নেওয়া যায় তাও এক উপায়। অর্থাৎ 3টা ই থেকে একটা ই নেওয়ার উপায় 1, 2টা ই নেওয়ার উপায় 1, 3টা ই নেওয়ার উপায় 1, আর তোমার আর কোনো অপশন নাই। তাহলে সবগুলো বর্ণ যেহেতু ভিন্ন ভিন্ন, তাহলে আমার ডি, জি এবং আর, তার সাথে আছে ই। তাহলে 4টা থেকে 4টাই আমি আগে বাছাই করব। তাহলে বাছাই আসবে, বাছাই হবে 4C4 সমান সমান 4C4 বলতে হবে 1। অতএব শব্দ সংখ্যা হবে সমান, এই যে আমার একটা বাছাই পেলাম, এই বাছাইকে এখন আমি সাজাবো। তো আমার বাছাইয়ে বর্ণ আছে 4টা, 4টা যেহেতু ভিন্ন, 4টা ভিন্ন বর্ণকে সাজানো যায় ফ্যাক্টরিয়াল 4 উপায়। তাহলে আমি 4টা শব্দ পেলাম এখানে। তাহলে বাছাই হইল একটা, আর বিন্যাস বা শব্দ হইল আমার 4টা। আমি এখানে কিন্তু সবগুলি বর্ণ ভিন্ন নিছি, সবগুলি বর্ণ ভিন্ন নেওয়া মানে এখানে একটা ই কিন্তু ঢুকে গেল, কারণ ই ছাড়া 4টা বাছাই হয় না। উপায় 2। হ্যাঁ বলো, হ্যাঁ আবার বলো। ফ্যাক্টরিয়াল 24, হ্যাঁ। উপায় 2। এখন আমি নিব 2টা ই এবং বাকি 2টা ভিন্ন।
উপায় 2 আমরা বলবো কি দুইটা ই নেব আর বাকি দুইটা ভিন্ন নিব। দুইটি ই বাকি দুইটি ভিন্ন, বাকি দুইটি ভিন্ন। তাহলে বাছাই হবে আবার, এই ক্ষেত্রে বাছাই হবে দেখো দুইটা ই, আমার হাতে আছে তিনটা ই, আমি আগেই বলেছি তিনটা ই থেকে একটাই ই নেওয়া যায় এক উপায়ে, দুইটা ইও নেওয়া যাবে একই উপায়ে, তিনটা ইও নেওয়া যাবে একই উপায়ে। তাহলে ই বাছাই হবে আবার এক, বাকি দুইটা ভিন্ন, বাকি দুইটা ভিন্ন বলতে ডি, জি এবং আর, এই তিনটা থেকে দুইটা 3C2। তাহলে এখানে 3C2 হবে 3, 3 into 1 3, তাহলে বাছাই হলো তিনটা। অতএব শব্দ সংখ্যা সমান হবে তিনটা বাছাই, প্রত্যেকটা বাছাইকে আমি সাজাতে পারবো ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 2। ফ্যাক্টরিয়াল 2 কেন? দুইটা ই যেহেতু আছে আমার বাছাই হলো তিনটা, এই তিনটা বাছাইয়ের প্রত্যেকটা বাছাই চারটা বর্ণ আছে, যে চারটা বর্ণের প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্টে তোমার দুইটা ই আছে, এই জন্য ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করলাম। 24 3 24 72, 2 দিয়ে ভাগ করলে 36। আচ্ছা, উপায় 3, উপায় 3 আমি নিব তিনটি ই, একটি ভিন্ন। তাহলে তিনটা ই, আর তিনটা থেকে তিনটা ই নেওয়া যাবে এক উপায়ে, আর বাকি তিনটা থেকে একটা নেওয়া যাবে 3C1 উপায়। তাহলে বাছাই সমান আসবে 1 into 3C1, that is 3। সুতরাং শব্দ সমান আসবে 3 into ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 3, যেহেতু তিনটা ই আছে তাহলে ফ্যাক্টরিয়াল 3। তাহলে এখানে হলো 24 3 24 72, আর 6 দিয়ে ভাগ করলে 6 12 72, তাহলে 6 2 12, ঠিক আছে। তাহলে আর কোনো প্রসেস কিন্তু আমার নাই, অর্থাৎ আমি চারটা ই নেব এমন অবস্থা আমার নাই, চারটা ই নাই এখানে। তাহলে তিনটা প্রসেস আমি মেনটেন করলাম, সবগুলা বর্ণ ভিন্ন নিলাম, তারপরে দুইটা ই নিলাম বাকি দুইটা ভিন্ন নিলাম, আবার তিনটা ই নিলাম বাকি একটা ভিন্ন নিলাম। তাহলে আমার মোট বাছাই হয় দেখো 1 + 3 + 3, তাহলে মোট বাছাই হচ্ছে আবার 7, আর মোট শব্দ আসবে 24 36 আর 12 যোগ করলে যা হয়, অর্থাৎ 12 আর 24 36 36 72, অর্থাৎ মোট শব্দ আসবে 72টা। তাহলে এখানে প্রশ্ন যদি হয় যে ডিগ্রি শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে কতগুলি বাছাই করা যায়, বাছাই হবে তোমার 3 + 3 + 1, that is 7টা। আর কতটা শব্দ আসবে 24 + 36 + 12, that is 72টা। অতএব মোট বাছাই সমান আমার আসবে 1 + 3 + 3, that is 7। মোট শব্দ 24 + 36 + 12 সমান 5। যদি আমরা সরাসরি শব্দ বের করতে যেতাম, সরাসরি শব্দ কিন্তু বের করা যাইতো না। এখন দেখো প্রসেসগুলো আমরা সবাই বুঝলাম কিনা। সরাসরি শব্দ বললে তোমাকে কিন্তু বাছাই হয়ে আসতে হবে, অর্থাৎ সমাবেশ হয়ে আসতে হবে। আর শুধু বাছাই যদি আলাদা করে বলে তাহলে আমরা শব্দের সেকশনটা বাদ দিয়ে দিই, প্রত্যেকটা ক্ষেত্রে শব্দের সেকশন আমরা বাদ দিই। বুঝলাম সবাই? হ্যাঁ বুঝছি, সবাই বুঝছি আমরা এটা। আচ্ছা, এখন এখানে উপায় নির্ধারণ করতে যে কিন্তু তোমার একটু ভিন্নতা আসতে পারে। যেমন এখানে আমি বলছিলাম সবগুলা বর্ণ ভিন্ন, কোনো অঙ্কে হয়তো এমন হবে যে তুমি সবগুলা বর্ণ ভিন্ন না বলে বলবা আমি কোনো ই নিব না নিয়ে সবগুলা বর্ণ ভিন্ন নিব। আবার বলতে পারো একটা ই নিব বাকি তিনটা ভিন্ন নিব। তো একটা ই আর বাকি তিনটা যদি ভিন্ন নেও তাহলে সবগুলা বর্ণ ভিন্ন হলো, অর্থাৎ এই সেকশনটা হলো। তো এই অঙ্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, কারণ কোনো ই আমি যদি বাদ দিই তাহলে আমার চারটা বর্ণ আসে না, কিন্তু কোনো অঙ্কে এরকম হতে পারে। যেমন ধরো আমি এখানে যদি আরেকটা ই দিয়ে দিই তাহলে চারটাই হয়ে যাবে, তাহলে কোনো ই না নিয়ে এখনো পারা যাবে না। কিন্তু আমি যদি ই না দিয়ে একটা এল দিই তাহলে কোনো ই না নিয়ে কিন্তু পারা যাবে। তাহলে তখন তুমি সবগুলা বর্ণ ভিন্ন বললে একটা ই এখানে আসে, এই প্রসেসটা কিন্তু সংযুক্ত হয়ে যাবে। অর্থাৎ তার জন্য আলাদা সেকশন তৈরি করা লাগে না যে কোনো ই না নিয়ে আমি চারটা নিব, তারপরে বলবা একটা ই বাকি তিনটা ভিন্ন, দুইটা ই বাকি দুইটা ভিন্ন, তিনটা ই বাকি দুইটা ভিন্ন, আবার চারটা ই
এই 4টা থাকলে তুমি নিবে, এইভাবে প্রসেস তুমি আগাইতে পারো। তাহলে এটা বুঝে থাকলে তোমরা আরেকটা প্রশ্ন লেখো, আরেকটা হোম টাস্ক। থিসিস, থিসিস শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে কত উপায়ে বাছাই করা যায় এবং শব্দ গঠন করা যায়। থিসিস শব্দটি থেকে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে কত উপায়ে বাছাই করা যায় এবং কতগুলি শব্দ গঠন করা যায়। তো দুইটাই শব্দ গঠন বললে আসলে বাছাইটা চলে আসে। বুঝছি ডাকটা, সবাই বুঝছি? ডাকটা বুঝছি সবাই? ডাকটা আচ্ছা, তাইলে আমি ওয়েট করি আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নেব এখন। এখন হইল একটা শব্দ আছে প্রফেসর। একই কাজ, প্রফেসর শব্দটা থেকে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে কতগুলি শব্দ বানানো যায়। প্রতিবারে 4টি বর্ণ নিয়ে কতগুলি শব্দ তৈরি করা যায়। তাহলে এখন এটা একটু ভিন্ন হবে, দেখো প্রসেসগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা। এখানে মোট আছে 1 2 3 4 5 6 7 8 9টা। তার মধ্যে দেখো তোমার ও আছে 2টা, আর আছে 2টা, আবার এস আছে 2টা, আর বাকিগুলি ভিন্ন ভিন্ন। তাহলে প্রশ্নটা যদি আমরা বুঝে থাকি, প্রফেসর শব্দটি থেকে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে কতগুলি শব্দ তৈরি করা যায়, তার উত্তর দিতে গিয়ে আমি বলবো এখানে 2টি আর, 2টি ও, 2টি এস এবং তাহলে 2 2 4 2 6টা আমার চলে গেল, মোট ছিল না এটা, এবং বাকি 3টি ভিন্ন, বাকি 3টি ভিন্ন। আমরা বলবো এই শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে 4টি বর্ণ নিম্নোক্ত উপায়ে বাছাই করে শব্দ গঠন করা যায়। হেডলাইনটা দিবা, এই শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে 4টি বর্ণ নিম্নোক্ত উপায়ে বাছাই করে শব্দ গঠন করা যায়। তাহলে আমি উপায় 1 লিখতেছি, উপায় 1। ওই যে আগের মতোই উপায় 1-এ করবো কি, আমরা সবগুলি বর্ণ ভিন্ন নিব। তো আমাকে দেখতে হবে সবগুলি বর্ণ যদি আমি ভিন্ন নেই, আমার এরকম 4টা ভিন্ন বর্ণ আছে কিনা। দেখো এখানে আমার আর আছে, ও আছে, এস আছে, আর আরো 3টা আছে। তাহলে ভিন্ন বর্ণ আছে আমার 1টা 2টা 3টা আর 3টা 6টা। তাহলে এই 6টা থেকে আমি 4টা বাছাই করব, তারপরে এগুলি দিয়ে আমরা শব্দ বানাবো। সবগুলি বর্ণ ভিন্ন, সবগুলি বর্ণ ভিন্ন, সুতরাং বাছাই হবে 6C4। আবার আর আছে, ও আছে, এস আছে, তারপরে পি আছে, তারপর তোমার এফ আছে, আর আছে ই। তাহলে আমার এখানে ছিল 1টা 2টা 3টা 3টা 6টা, 6টা থেকে আমি 4টা বাছাই করলাম। তাহলে 6C4 ক্যালকুলেশন করতে গিয়ে তুমি 6C2 ক্যালকুলেশন করো, তোমার কাজটা সহজ হবে। 6 × 5 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2, দ্যাট ইজ 15। তাহলে আমি যে বাছাই করলাম, বাছাই হলো 15টা। সুতরাং শব্দ হবে 15টা বাছাইয়ের প্রত্যেকটা বাছাইকে আমি ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে সাজাতে পারি, যেহেতু 4টা বর্ণই ভিন্ন। তো ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24, 15 24 হবে তোমার 4 15 60, হাতে আছে 6, 15 × 30 = 36, 360টা শব্দ আসবে। উপায় 2, এইখানে একটু কনসেন্ট্রেশন দাও। আগে যেরকম আমরা বলছিলাম যে 2টা ই, বাকি 2টা ভিন্ন। তো এখন এইবার দেখা যায় যে 2টা আরও হতে পারে, 2টা ও হতে পারে, 2টা এস হতে পারে। তাহলে আমি এতগুলি উপায় যদি মেনটেন করি, তাহলে আমার উপায়ের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে, এবং এখানে মাঝখানে কোনো একটা উপায় আমি হয়তো স্কিপ করে ফেলবো, অঙ্কটা সলিউশন ঠিক হবে না। তাহলে এই ক্ষেত্রে যেটা করতে বলবো আমরা, এটি হলো যে তুমি 2টা বর্ণ সেম নেও,
কিন্তু দুইটা বর্ণ সেম দিতে গিয়া এই তিনটা গ্রুপ থেকে একটা গ্রুপ তুমি আগে সিলেক্ট করে ফেলো। একটা গ্রুপ যদি তুমি চুজ করো তাহলে এই গ্রুপেরই দুইটা বর্ণ তোমার হাতে অ্যাভেলেবল। তাহলে এখানে আমরা একটু টেকনিক্যাল হব যে দুইটা এক জাতীয় বর্ণ আর বাকি দুইটা ভিন্ন নিতে গিয়ে তিনটা এক জাতীয় বর্ণের যে তিনটা গ্রুপ আছে তিনটা গ্রুপ থেকে একটা গ্রুপ আমরা বাছাই করব। বাছাই করার পর এই গ্রুপের দুইটা বর্ণ আমরা নিব আর বাকি দুইটা নিব আমরা ভিন্ন। তাহলে দুইটি এক জাতীয় বাকি দুইটি ভিন্ন। তাহলে সুতরাং বাছাই আসবে আবার আমরা ব্যাখ্যাটা বলবো যে দুইটি এক জাতীয় বর্ণ এমন গ্রুপ আছে তিনটি, এই তিনটি গ্রুপ থেকে আমি একটি গ্রুপ বাছাই করব, তাহলে আমার দুইটা বর্ণ আসবে চলে। কিন্তু বাকি দুইটা ভিন্ন যেহেতু তাহলে ভিন্ন আছে তিনটা, আর এই তিনটা গ্রুপ থেকে আমরা চুজ করছি একটা, বাকি দুইটা গ্রুপ কিন্তু রয়ে গেছে। ওই দুইটা গ্রুপেও কিন্তু ভিন্ন বর্ণ আছে, একটা ও আর একটা এস, বা আরেকটা কম্বিনেশন হয়তো আর এবং ও আসবে, আরেকটাতে আর এবং এস আসবে। তাহলে ওই তিনটার সাথে এই দুইটা কিন্তু এড হয়ে যাবে। তাহলে আমার মোট বাকি বর্ণ হবে পাঁচটা থেকে আমি চুজ করবো দুইটা, তাহলে 5C2। এই জায়গাটাতে একটু আমরা পার্টিসিপেশন নিয়ে দেখো বললাম কিনা, যে আমি তিনটা গ্রুপ থেকে একটা গ্রুপ চুজ করলাম যে গ্রুপের দুইটা বর্ণ নিব, আর বাকি পাঁচটা থেকে দুইটা নিলাম। পাঁচটা কেন? তিনটা, আর আমি তো গ্রুপ চুজ করছি একটা, বাকি দুইটা গ্রুপের দুইটা বর্ণ আছে, তাহলে 5C2। তাহলে এখানে উত্তর আসবে 3 ইন্টু এখানে আসবে 5 4 20, 2 দিয়ে বাকি 10, আর এখানে 3 30। অতএব শব্দ আসবে, শব্দ সমান কত আসবে 30 ইন্টু এখানে আমার আছে চারটা বর্ণ আমি আছে ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড দুইটা বর্ণ সেম ফ্যাক্টরিয়াল 2, তাহলে এখানে আসবে 12 0 0 3 12 360টা। তাহলে এখানে পেলাম আমরা 360টা শব্দ। উপায় 3, আমি কিন্তু সবাইকে আনমিট রাখলাম। ফ্যাক্টরিয়াল 2 হলো আমার এই যে বাছাই করলাম, বাছাইয়ের মধ্যে দুইটা এক জাতীয় বর্ণ আছে, দুইটা ও থাকতে পারে, দুইটা আর থাকতে পারে, দুইটা এস থাকতে পারে। ও থাকলে বাকিগুলি নাই, এস থাকলে বাকিগুলি নাই, আর থাকলে বাকিগুলি নাই। তাহলে দুইটা সেম বর্ণ যেহেতু ফ্যাক্টরিয়াল 2 দিয়ে আমরা ভাগ করলাম। ঠিক আছে, দুইটা সেম বর্ণ যেহেতু ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ, হ্যাঁ 3C1 এটা ঢুকে গেছে না স্যার? 3C1 যে স্যার এটার ভিতরে তো ঢুকে গেছে না স্যার প্রথম যে? হ্যাঁ 3C1 এর মধ্যে আমি একটা গ্রুপকে দিলাম যে গ্রুপের দুইটা বর্ণ আছে, আমার দুইটা বর্ণ সেম, এই জন্য ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করলাম। এই বাসের মধ্যে প্রত্যেকটা বাসায় কিন্তু দুইটা এক জাতীয় বর্ণ আছে, সেটা হতে পারে আর, হতে পারে ও, হতে পারে এস। এই যে তিনটা বাসে আছে এখানে, তো ওই দুইটা বর্ণ সেম যেহেতু দুইটা দিয়ে আমরা ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করলাম। কি ক্লিয়ার হলো? জি স্যার। আচ্ছা, উপায় 3 আমরা করব কি, দুইটা বর্ণ নিব এক জাতীয়, আবার বাকি দুইটা নিব অন্য আরেক জাতীয়। ধরো দুইটা ও নিলাম, তার সাথে দুইটা এস নিলাম, অথবা দুইটা ও নিলাম, তার সাথে দুইটা আর নিলাম, অথবা দুইটা আর নিলাম, দুইটা এস নিলাম। এইভাবে আমরা নিতে পারি। তাহলে দুইটা বর্ণ এক জাতীয়, বাকি দুইটা বর্ণ অন্য আরেক জাতীয়। তাহলে দুইটি এক জাতীয়, বাকি দুটি অন্য আরেক জাতীয়। তাহলে এক্ষেত্রে বাসে আসবে দেখো আমার, তাহলে আবারও সেম বিষয়, আমি যদি ভেঙে নিতে চাই আমার কাজটা কিন্তু দীর্ঘ হয়ে যাবে। তাহলে আমরা বলবো তিনটা গ্রুপ থেকে দুইটা গ্রুপ আমার চুজ করলে হবে, হয় দুইটা গ্রুপ, না হয় দুইটা গ্রুপ, না হয় দুইটা গ্রুপ। তাহলে তিনটা গ্রুপ থেকে দুইটা গ্রুপ আমাকে চুজ করলে হবে, যে দুইটা গ্রুপের প্রত্যেকটার দুইটা করে মোট চারটা বর্ণ আমি পাবো। তাহলে 3। অতএব শব্দ তিনটা বাসে, প্রত্যেকটা বাসেকে আমি সাজাতে পারি ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড দুইটা এক জাতীয় যদি ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ, আবার দুইটা এক জাতীয় যদি ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ। তাহলে এখানে আসবে 24, 4 দিয়ে ভাগ করলে 6, 3 18। তাহলে দুইটা এক জাতীয় নিলাম, বাকি দুইটা অন্য আরেক জাতীয় দিলাম।
আর কোনো প্রসেস কিন্তু আমার নাই, অর্থাৎ কোনোটারই 3টা কপি নাই। যদি 3টা কপি থাকতো কারো, তাহলে 3টা এক জাতীয় নিতাম, বাকিগুলি ভিন্ন নিতাম। বা যদি এমন হইতো যে 3টা এক জাতীয় নিব আর বাকি এক জাতীয় থেকে 2টা নিব, 5টা বর্ণ নিয়ে শব্দ বানানোর প্রবলেম থাকলে এটাও আমরা করতে পারবো। অর্থাৎ প্রসেসটা আমি নিজেই নির্ধারণ করব কিভাবে করলে সবগুলা মানে মেনটেন হয় আর কি। তাহলে আমার মোট বাছাই হলো 15 প্লাস 30 প্লাস 3, 45, 3, 48টা বাছাই। আর শব্দ আসবে 360 যোগ 360 720 যোগ 18 738। অতএব মোট বাছাই সমান আমার আসলো 15 প্লাস 30 প্লাস 3, that is 48। মোট শব্দ 360 যোগ 360 যোগ 18 অর্থাৎ 738। তাহলে আমরা 738টা শব্দ বানাইতে পারবো। তাহলে এটা কিন্তু বেস্ট স্ট্যান্ডার্ড একটা এক্সাম্পল যে কিভাবে আমরা বাছাইও করতে পারি আবার শব্দ তৈরি করতে পারি। আমি আনমিউট করি, কেউ যদি কোনো কিছু বলতে চাও তাহলে বলো। কারো প্রশ্ন আছে? স্যার উপায় 3 প্রশ্নটা একবার প্লিজ। উপায় 3। উপায় 3 আমরা বললাম ধরো আমি 2টা ও নিব, সাথে 2টা এস নিব, তাহলে এখানে 4টা বর্ণ আসতেছে। 4টা বর্ণ যদি আসে তাকে আমি সাজাতে পারবো ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2 দ্বারা। তাহলে 2টা ও 2টা এস এর সাথে আমি কিন্তু 2টা ও 2টা আরও নিতে পারি, আবার 2টা এস 2টা আরও নিতে পারি। তাহলে আরো 2টা আসবে, যেখানে আমি বলতেছি যে 3C2 পাই আমি, অর্থাৎ 2টা গ্রুপকে আগে বাছাই করে নেব। 2টা গ্রুপে একটা গ্রুপে ও এসএস আসবে, আর একটা গ্রুপে ও আর আর আসবে, আর একটা গ্রুপে এসএস আর আর আসবে। তাহলে এরকম 3টা বাছাই আমার আছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলো, কি শোনা যায় না? হ্যালো, হ্যাঁ তোমরা শুনতে পাও? আচ্ছা, বোঝা গেল উপায় 3টা। 3 নম্বর উপায়টা, জি স্যার। 3টা গ্রুপ থেকে 2টা গ্রুপ আমি সিলেক্ট করব, যে গ্রুপগুলির প্রত্যেকের 2টা করে কপি আমার অ্যাভেলেবল আছে। তাহলে এটা বুঝে থাকলে আমরা হয়তো আর একটা প্রবলেম নিব না, আজানো পড়ে গেছে। তোমরা আর একটা হোম টাস্ক লেখো। তাহলে 3টা হোম টাস্ক হলো, 3টা তোমরা সলভ করবা। সলভ করে আমরা আগামী ক্লাসে হয়তো বিস্তারিত আলোচনা করতে পারি একটা প্রসেস। আর একটা প্রসেস হলো তোমরা এগুলি সলভ করে তার ফটোগ্রাফ নিয়ে আমাকে মেসেঞ্জারে বা কোনো একভাবে পাঠিয়ে দিতে পারো। কোনভাবে করবা কাজটা বলো? হ্যাঁ, তোমরা যদি খাতায় অঙ্কটা করে ছবি নিয়ে আমাকে যদি মেসেঞ্জারে পাঠিয়ে দাও তাইলেও হয়, বা হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারো। আচ্ছা, প্রবলেমটা আগে লেখো, আমরা কোন প্রসেসে কাজটা করবো এটা পরে ভাবা যায়। সবাই খাতা নেও। রুমু, ঝুমু, সুমু। রুমু, ঝুমু, সুমু। আমি মিট করি, এটা পড়ে নিলে আবার নয়েস হয়। রুমু, ঝুমু, সুমু এরা 3জন বোন। 3 বোনের মধ্যে রুমু এবং ঝুমু হচ্ছে টুইন, এরা যমজ বোন, যাদের চেহারা দেখতে একই রকম। রুমু, ঝুমু, সুমু 3 বোন, যাদের মধ্যে রুমু এবং ঝুমু টুইন, যারা দেখতে একই রকম এবং তাদের উচ্চতা সবগুলি মানে গঠন প্রকৃতি সব সেম আর কি। এখন এই 3জন একদিন কোনো এক জায়গায় গেল, যাওয়ার পরে রুমু এবং ঝুমু সেম পোশাক পরে আছে। রুমু এবং ঝুমু সেম পোশাক পরে আছে। তাহলে কতগুলি ছবি তৈরি করা যাবে? কতগুলি ছবি সেম পোশাক, ওই 2জন
যে দুজন টুইন তাদের সেম পোশাক, কতগুলি ছবি হবে তিনজনের। দুই নাম্বার প্রশ্ন হলো তাদের নামের আদ্যক্ষর নিয়ে কতগুলি শব্দ তৈরি করা যাবে। নামের আদ্যক্ষর নিয়ে কতগুলি শব্দ তৈরি করা যাবে। আচ্ছা, তিনজনের প্রত্যেকের পোশাক ভিন্ন। তিনজনের প্রত্যেকের পোশাক ভিন্ন, কতগুলি ছবি হবে। পোশাক ভিন্ন হলে কতগুলি ছবি হবে। 4 নম্বর হলো ওই দুইজনের পোশাক সেম। এখন এদেরকে একটা গোল টেবিলে কত উপায়ে বসানো যাবে। সেম পোশাক হলে গোল টেবিলে কত উপায়ে বসানো যাবে। আমরা আগের যে দুটি হোম টাস্ক দিয়েছি ওখানে কিন্তু সমাবেশ আছে, আর এই হোম টাস্কটাতে সমাবেশ আছে কি নাই তুমি নিজে খুঁজে বের করবে। তাহলে আমরা প্রবলেমটা সবাই বুঝলাম কিনা, বুঝলে আমরা এখান থেকে আজকে ক্লাস শেষ করে ফেলব। একটু বলো সবাই বুঝলাম কিনা প্রবলেমটা। প্রথম প্রশ্নটা আবার কি? প্রথম প্রশ্ন হলো রুমু ঝুমু এরা টুইন এবং দেখতে সেম, তাদের উচ্চতা সেম। তাহলে এই দুইজনকে যদি আমি সেম পোশাক পরাই বা তিনজনকে সেম পোশাক পরাতে পারি, অসুবিধা নেই, সে যেহেতু ভিন্ন। তাহলে সেম পোশাক পরাইয়া কতগুলি ছবি তোলা যাবে। আবার নামের আদ্যক্ষরগুলি নিয়ে আমি কতগুলি শব্দ তৈরি করতে পারবো। আবার পোশাক যদি ভিন্ন হয়, ভিন্ন হইলে আমরা কতগুলি ছবি তুলতে পারবো। আবার পোশাক সেম হইলে গোল টেবিলে কতভাবে বসাতে পারবো। ক্লিয়ার হইলো? তাহলে এই তিনটা প্রবলেম সলভ করে আমার মনে হয় যেহেতু প্রবলেমের সংখ্যা বেশি, যদি আমরা এখানে ডিসকাস করতে চাই হয়তো আমাদের একটু বেশি সময় লাগবে। তো তোমরা এক কাজ করে প্রবলেমটা সলভ করে একটু মানে মোটামুটি লিখবা যে কিভাবে তুমি কাজটা করছো, একেবারে সংক্ষেপ না করে লিখে একটা ছবি নিয়ে আমার মেসেঞ্জারে দিয়ে দিও। মেসেঞ্জার ফেসবুকে যদি কেউ না থাকো তাহলে হয়তো এর মধ্যে অ্যাড করে নিতে পারবো, অথবা আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবা। আমার মোবাইল নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপে তুমি সেভ করে হোয়াটসঅ্যাপ করে দেবা, এটা সবচেয়ে ভালো হয় আর কি। স্যার আপনার নাম্বারটা দিলেন? স্যার আপনার নাম্বারটা? আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ করতে গেলে তো দিতে হবে 01712953917 01712953917। আমার মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই ভালো হয়। তো ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই রাখি নাকি? নামাজ পড়ার সময় হয়ে গেছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখলাম। আজকের অধিবেশন শেষ করছি। সবাইকে ধন্যবাদ।